সালের জুলাই মাসে বাংলাদেশের ছাত্র জনতা একটি অভ্যুত্থানের সূচনা করে, যা রাষ্ট্র ব্যবস্থা ওলটপালট করে দেয়। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা ছিল না। এটি ছিল পতিত সরকারের দমননীতি, বাক স্বাধীনতা হরণ, শিক্ষার বেসরকারীকরণ এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে ১.৫ দশক ধরে চলে আসা সম্মিলিত ক্ষোভের বহিঃপ্রকাশ। পুলিশ ১৬ তারিখ আবু সাইদকে গুলি করে মেরে ফেলেন। তো তখন থেকে ব্যাপারটা আমার ভিতরে শুরু হয় যে কেন এরকম কেন হবে, যে মানুষের টাকায় কেনা গুলি মানুষের উপর কেন ছোড়া হবে। তো সেখান থেকে আমার আন্দোলনে যোগ দেওয়ার যে ব্যাপারটা শুরু হয়। আমার বাসা ওই শনিয়াকড়া কাছাকাছি হওয়ার কারণে শনিয়াকড়া থেকে আন্দোলন শুরু করি। ১ দফার কর্মসূচি ঘোষণা করা হয় ৫ তারিখে। তখন যথারীতি আন্দোলনের জন্য ৫ তারিখ সকালে আমরা বের হই শনিয়াকড়ার দিকে। তো শনিয়াকড়া থেকে যখন আমরা গণভবনের দিকে মার্চ করতে থাকি, তখন দুপুর ঠিক ২:৩০টার দিকে আমরা যখন যাত্রাবাড়ি থানার সামনে ছিলাম, তখন পুলিশ থানা থেকে বের হয়ে গুলি করতে করতে বের হয়। তখনই আতর্কিত আমি থানার অপোজিটে থাকার কারণে গুলিটা আমার ঠিক বাম পায়ের পেছন দিক থেকে লাগে হাঁটুতে এবং সামনে দিয়ে বের হয়ে যায়। তো গুলিটা লাগে ঠিক ২:৩০টার দিকে এবং পুলিশের গোলাগুলি, বাইরের গ্যাঞ্জাম বলি, যেটাই বলি না কেন, সেটার কারণে আমাকে হাসপাতালে নিতে নিতে প্রায় ৭টা-৮টা বেজে যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা আমাদের কারিকুলাম, সেটা অনেক ব্যাকডেটেড। আমরা অনেক সময় দেখা গেছে 90s-এর সিলেবাস ফলো করতেছি, সেটা এখন বর্তমানে আমাদের আধুনিকায়নের ফলে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু পরিবর্তন আসছে, কিন্তু আমাদের সিলেবাসে পরিবর্তন আসছে না, আমাদের টিচিং কোয়ালিটিতে পরিবর্তন আসছে না। আমাদের নতুন নতুন টিচার যুক্ত হচ্ছে, নিয়োগ হচ্ছে, কিন্তু তারাও নতুন আধুনিকতার সাথে অ্যাডাপ্ট করতে পারছে না। সেটা আমাদের জন্য একটা ড্রব্যাক। আমরা চাচ্ছি যে আমাদের মধ্যে সিলেবাসটা আপডেটেড থাকুক এবং আমাদের পড়ার গুণগত মান, টিচারদের কোয়ালিটি সেটা আরও উন্নত হোক। প্রচণ্ড পরিমাণে শিক্ষিত বেকার তৈরি হয়েছে বাংলাদেশে। উচ্চ পর্যায়ে যে শিক্ষা ব্যবস্থাগুলো আছে, সেখানে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা বিভিন্ন রকম ল্যাব ভিত্তিক কাজ এবং কি মডারেটর ভিত্তিক কাজ, পাশাপাশি প্র্যাকটিক্যাল কাজগুলোতে একটু ইনভলভমেন্ট বেশি বেড়েছে বই পুস্তকের পড়ালেখার তুলনায়। শুধু বলা যায় ২০২৪ রেভলিউশনের পর যে শিক্ষা খাতের যে একটা আমূল পরিবর্তন না আসলেও তুলনামূলক কিছুটা পরিবর্তন এসেছে। আশা করা যায় যে এই পরিবর্তনের ধারা অব্যাহত থাকলে শিক্ষা খাতে আরও একটু উপরে যাবে বাংলাদেশ। আমরা বাইরের দেশে আমরা যেমন দেখি যে স্টুডেন্টদের মেধা অনুযায়ী তাদের একটা লেভেল সেট করা হয়, যে বেশি মেধাবী তাদেরকে নিয়ে একটা আলাদা রকমের স্কুল বা একটা গ্রেড সিস্টেম তৈরি করা হয়। কিন্তু বাংলাদেশে প্রত্যেকটা স্টুডেন্টকে একটা সমান একটা রেজাল্টে বা একটা সমান একটা প্যারামিটারে তাদেরকে জাজ করা হয়। একটা দেশের সবচেয়ে বড় এবং ইম্পর্টেন্ট খাত হচ্ছে শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাত। বাংলাদেশের শিক্ষা খাতের সংস্কার নাই, আন্দোলনের পরে সংস্কার হয়নি বললেই চলে। এবং বাংলাদেশের স্টুডেন্টরা তাদের যে দেশের বাইরে চলে যাওয়ার একটা প্রবণতা, সেটাও বরং জুলাইয়ের পরে আরও বাড়ছে। দেশের ক্রান্তি লগ্নে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। আইনের শাসন, মানবাধিকার ও নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখছে ছাত্র সমাজ, আমজনতা। অসাম্প্রদায়িক, সুন্দর, ন্যায় নিষ্ঠাসম্পন্ন সমাজ গঠন করার জন্য মানসিকতা, মূল্যবোধ ইত্যাদিতে পরিবর্তন আনা সর্বাগ্রে জরুরি। জুলাই ২৪-এ ছাত্র জনতার গণ আন্দোলনে নেমে আসা এবং সর্বোপরি দেশের সরকারের একটা পরিবর্তনের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশের সূচনা দেখেছি, যেখানে আপনারা জানেন যে আমাদের তরুণ ছাত্রছাত্রীরা কিন্তু অব্যাহতভাবে তারা এক ধরনের বৈষম্যের শিকার হয়ে এসেছিল, যেটা সর্বোপরি আমরা চাকরি ক্ষেত্রে তাদের বৈষম্যটাকে আমরা মূল বিষয়বস্তু হিসেবে রেখেছিলাম। কিন্তু আসলে শিক্ষার সাথে সম্পৃক্ত একজন ব্যক্তি হিসেবে আমি বলবো, এই বৈষম্যটা শুধু যে চাকরির ক্ষেত্রে তা না, কিন্তু আমাদের দেশের শিক্ষা অঙ্গনের যে এই ল্যান্ডস্কেপটা ছিল, সেখানে যে কোনো স্তরেই হোক, এটা প্রাথমিক অথবা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক কিংবা উচ্চশিক্ষা অঙ্গনে, প্রতিটা স্তরেই আমাদের দেশের ছাত্রছাত্রীরা প্রকৃত অর্থে শিক্ষা অঙ্গনে যাওয়ার সুযোগ থেকে এবং প্রকৃত শিক্ষা বা গুণগত শিক্ষার জায়গা থেকেই এক ধরনের বৈষম্যের শিকার হয়ে আসছিল। এবং সেই বৈষম্যটা একাধারে শিক্ষার্থীদের যে গুণগত মান নিয়ে তাদের শিক্ষা অঙ্গনে তারা যে ধরনের শিক্ষা পাওয়ার কথা ছিল, সেটা রাষ্ট্র দিতে পারছিল না। এবং সেখানেই আমরা দেখলাম ব্যবধান সৃষ্টি হয়েছে ভালো ছাত্র অথবা অপেক্ষাকৃত পিছিয়ে পড়া ছাত্রদের মধ্যে একটা বৈষম্যর সৃষ্টি হয়েছিল। এই বৈষম্যটা ছিল
অনেক ধরনের। এটা ছিল যাদের আর্থিক সঙ্গতি ছিল না, তারা রাষ্ট্র তাদেরকে সে পরিমাণ সুযোগ দিতে পারে নাই যে তারা শিক্ষার সুন্দর একটা জায়গায় শিক্ষার সুযোগ পাবে। যাদের আর্থিক অবস্থা ছিল কিন্তু পরিবেশ বা পারিপার্শ্বিকতা, আমাদের শিক্ষাঙ্গনের স্বল্পতা, শিক্ষকের স্বল্পতা, এগুলোর কারণেও কিন্তু এই সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু বঞ্চিত হচ্ছিল। তারপরে আসুন আমাদের শিক্ষা কার্যক্রমের মধ্যে আমরা যে ধরনের পদ্ধতি রেখেছি, এক ধরনের একটা মিক্সড এবং নানান ধরনের কারিকুলাম এবং রেখে আমরা সোজা কথা শিক্ষা অঙ্গনটাকে একটা নানামুখী জায়গায় নেওয়ার চেষ্টা করেছি এবং সেটার অব্যাহত ব্যবধান সৃষ্টি করার কারণে ছাত্রছাত্রী বা তরুণ ছাত্রছাত্রীদের মধ্যে এক ধরনের ক্ষোভ বহিঃপ্রকাশ, যেটা সর্বোপরি এসে কোটা আন্দোলনের মধ্যে রূপ নিয়েছিল, যেখানে তারা চাকরির সুযোগটাকেই এক ধরনের কোটায় মধ্যে আবদ্ধ করাটাকে বঞ্চিত হওয়ার একটা বড় মাধ্যম হিসেবে দেখেছিল। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন আমরা বিভিন্ন শিক্ষাঙ্গনের সাথে আমার এই অঞ্চলে আমি যোগাযোগ করছি, দেখি যে সেকেন্ডারি স্কুলগুলোতে ছাত্র সংখ্যা বিপুল হারে কমে গেছে। সেখানে আগে যে বিষয়টা ছিল, যেমন এসএসসি পরীক্ষায় কোনো রকম খাতার মূল্যায়ন না করেই ছাত্রদেরকে অটো পাস দিয়ে দেওয়া হয়েছে, এবং যে শিক্ষার যে কারিকুলাম ছিল সেই কারিকুলাম অনুসারে দেখা গেছে যে সেখানে ছাত্রদেরকে আর বাসায় যে পড়ার কোনো ব্যবস্থা ছিল না। সিলেবাসগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল যে তাদেরকে মেধাহীন হিসেবে গড়ে তোলার একটা প্রক্রিয়ায় সেখানে ধর্মশিক্ষাকে বাদ দিয়ে 50 যেটা ম্যান্ডেটরি ছিল সেটাকে অনিচ্ছুক করা ইচ্ছুক করা হয়েছে এবং 50 নম্বরের মধ্যে নিয়ে আসা হয়েছে। এর যেটা ব্যতিক্রম, অধিকাংশ ছাত্রছাত্রী যাদের বাবা মা সচেতন ছিল না তারা শিক্ষাঙ্গন থেকে ঝরে পড়েছে, এবং যাদের বাবা মা বেশি অভিভাবকরা বেশি ছিল এই বিষয়ে সচেতন ছিল, তাদের ছেলেমেয়েদেরকে তারা হয় ইংরেজি মাধ্যম অথবা ক্যাডেট মাদ্রাসা নামে এক শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে সেই দিকে ধাবিত করেছে। পরবর্তীতে যারাই সরকারে আসবেন, আমাদের দল যদি আসে, যেই আসুক, আগে কাজ হবে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে কাজ করা। চিন্তা আর মনন গঠনের জন্য সর্বপ্রথম আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, এমনটাই মনে করেন শিক্ষা সংশ্লিষ্টগণ। গত আগস্ট মাসের 5 তারিখে যে ফ্যাসিস্টের পতন ঘটার পরে তখনকার সরকার দায়িত্ব নেওয়ার পরে ইমিডিয়েটলি তারা চেষ্টা করেছে শিক্ষা কীভাবে পরিবর্তন আনা যায়। এমনকি গতবারে ছিল যে প্রশ্ন অটো পাস থাকবে, কোনো মানে পরীক্ষা না নিয়েই নম্বর দেওয়ার প্রতিযোগিতা, পরীক্ষা লাগবে না কিন্তু সেটা ক্লাস ট্রান্সফার করবে, ক্লাস পরিবর্তন করবে, এরকম অবস্থা ছিল। সেখান থেকে অ্যাটলিস্ট আমরা গত ডিসেম্বরে যে স্কুল কলেজগুলোতে পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হয়েছে। গত যে এসএসসি পরীক্ষার রেজাল্টটা হলো সেখানে গণহারে যে জিপিএ 5 পায় নাই এবং পাশের হার একটা নিয়ন্ত্রিত পাশের হার ছিল, যে পরীক্ষায় লিখলে মার্কস পাওয়া যাবে, না লিখলে নম্বর পাওয়া যাবে না। এটার একটা ভালো দিক বলে আমি মনে করি। তবে আমরা আশা করি নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামী দিনে হয়তো সরকার আরও ভালো ভালো পদক্ষেপ গ্রহণ করবে, যেখানে শিক্ষাকে প্রায়োরিটি দেবে। তো বিগত সময়কালে শিক্ষাকে প্রায়োরিটি কখনো দেওয়া হয় নাই, তা এখনও যে খুব বেশি দিয়েছে তাও বলবো না, কারণ আমরা মনে করি শিক্ষার জন্য উন্নত বিশ্বের শিক্ষার ক্ষেত্রে বাজেটে জিডিপির প্রায় 5 থেকে 6% বরাদ্দ থাকার কথা। বাংলাদেশের বাজেটে কখনো 2%-এর উপরে থাকে না, 2%, সবসময় 2% নিচেই ছিল। তো এই 2%-এর নিচে মানে হচ্ছে শিক্ষাকে প্রাধান্য না দেওয়া। এটা সরকারের কোন পর্যায়ে সিদ্ধান্ত এরকম হয় জানি না, তবে আমি মনে করি যে শিক্ষাক্ষেত্রে বাজেট বরাদ্দ বাড়াতে হবে। জিডিপির অ্যাটলিস্ট 5 থেকে 6% বাড়াতে না পারলে শিক্ষায় শুধুমাত্র আমরা কথাই বলে যাব, কিন্তু শিক্ষা বরাদ্দ নাই, শিক্ষাক্ষেত্রে যে চরম উদাসীনতা, শিক্ষাক্ষেত্রে সরকারের বা সংশ্লিষ্ট ব্যক্তিদের শিক্ষাকে আমার সামনে প্রাধান্য না দেওয়া, এর কারণে বাংলাদেশের জাতিগোষ্ঠী আলটিমেটলি সেখানে মানে ভালো একটা শিক্ষিত জনগোষ্ঠী পাবে না। আমরা যদি উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সত্যিকার অর্থে একটি টেকসই কারিকুলাম বা টেকসই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে একটি সভ্য নৈতিক মূল্যবোধ সম্পন্ন একটি সমাজ গঠন করতে চাই, চতুর্থ শিল্প বিপ্লবকে মোকাবেলা করার উপযোগী নাগরিক তৈরি করতে চাই, তাহলে দক্ষতা ও নৈতিকতা এ দুইয়ের সমন্বয়ে সময় উপযোগী শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের নতুন বাংলাদেশের প্রত্যাশা হলো এমন একটি শিক্ষা ব্যবস্থা আমরা উত্তরণ করতে চাই, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেশের ছাত্ররা, দেশের তরুণরা তাদের একটি সমৃদ্ধ ভবিষ্যৎ পাবে, যে শিক্ষার মাধ্যমে এদেশে এমন একটি শিক্ষা ব্যবস্থা কার্যকর এবং কায়েম হবে, যে শিক্ষা ব্যবস্থায় নিড বেসড এবং নলেজ বেসড এডুকেশন হবে, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানুষের মূল্যবোধ, সততা এবং ভবিষ্যৎ সুনাগরিক এবং সুনেতৃত্ব হিসেবে এদেশের ছাত্ররা তাদের
মেধার স্বাক্ষর এবং বিকাশ করতে পারবে। বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা ব্যবস্থাটা বহুদিন ধরে একটা গতানুগতিক একটা শিক্ষা ব্যবস্থা যেহেতু চলে আসছে, তাই এই পরিবর্তনটা আনার জন্য এখনও অনেক সময় বাকি আছে। এখনও শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে তেমন কোনো আমূল পরিবর্তন দেখা যায়নি, কিন্তু আমরা আশাবাদী যে ভবিষ্যতে আরও অনেক পরিবর্তন আমরা দেখতে পারবো। আমাদের জুলাইয়ের যে অভ্যুত্থানের জায়গাটাতে আমরা ছিলাম, সেইখানে মানে পুরোপুরি প্রতিফলন এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। এখনো পর্যন্ত মানে শিক্ষা খাতের তেমন কোনো উন্নতি দেখছি না। এখন বাংলাদেশের অধিকাংশ তরুণ প্রজন্মের উদ্দেশ্য কেবলমাত্র চাকরির জন্য পড়াশোনা করা, কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মূল উদ্দেশ্য কখনোই কেবলমাত্র চাকরি হওয়া উচিত না। তাদের হওয়া উচিত জ্ঞান চর্চায় নিবেদিত, গবেষণা, ধর্মী চিন্তা ভাবনা করা এবং সেই সাথে দেশ ও সমাজের জন্য উন্নতির দিকে, মানে দেশ ও সমাজকে উন্নতির দিকে নিয়ে যাওয়া। বাংলাদেশের শিক্ষাটা এখনো পূর্বের মতো গতানুগতিক রয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের জীবনমুখী শিক্ষার প্রসারটা এখনো সেভাবে অগ্রসর হয়নি। দেখা যাচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের পঠিত বিষয়বস্তুর সাথে আমাদের পড়াশোনার যে মূল আমাদের চাকরির জীবনের যোগসূত্র পাচ্ছি না। আমরা দেখা যাচ্ছে আমরা আমাদের যে জায়গায় আমাদের খাত গবেষণার খাতটা শক্তিশালী হওয়া উচিত ছিল, সেই জায়গায় বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে বাজেট বরাদ্দের খাত চলে যাচ্ছে বেতনের দিকে। শিক্ষাক্ষেত্রে বাজেট বৃদ্ধি করা বা শিক্ষার্থীদের এবং শিক্ষকদের যে গবেষণায় যে ফান্ডটা থাকে বা যে বাজেটগুলো থাকে সেগুলো বৃদ্ধি করা, বাট সেই ক্ষেত্রে আমরা এখনও লিমিটেশনগুলো দেখতে পাচ্ছি। যে শিক্ষায় দেখা যাচ্ছে যে আমরা বহির্বিশ্বের তুলনায় বা আমাদেরই উপমহাদেশের যে অন্যান্য দেশগুলো রয়েছে তাদের তুলনায় আমরা গবেষণায় অনেকটাই পিছিয়ে আছি। যে আমার বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে আবাসন সংকট। যেহেতু আমাদের এই বিশ্ববিদ্যালয়টি একটি শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় নয়, তো সেক্ষেত্রে দেখা যায় এখন হলে গণরুম কালচার নেই আমরা জানি, কিন্তু এখনও হলে আবাসন সংকট থাকার কারণে অনেক শিক্ষার্থীরা হলে তারা নিয়মিত সিট পাচ্ছে না, হয়তোবা তাদের বাসার বাইরে থাকতে হচ্ছে, কিংবা তারা দূরে কোথাও থেকে সেখান থেকে এসে তাদের ক্লাস করতে হচ্ছে। তো আবাসন সংকটের কারণে যেটা হয়, আমার যদি রাত্রেবেলা যদি আমার ঠিকমতো ঘুম না হয়, আমার যদি ঠিকমতো খাবার দাবার চাহিদা পূরণ না হয়, তাহলে সেক্ষেত্রে তো আমি আমার পড়াশোনায় কখনো মনোযোগ দিতে পারবো। আর আমি যদি আমার পড়াশোনায় মনোযোগ দিতে না পারি, তাহলে তো আমার মেধার বিকাশ ঠিকমতো এখানে ঘটছে না। বর্তমান এনসিটিবিকে ঢেলে সাজাতে হবে। অভিজ্ঞ, যোগ্য, যাদের বাস্তব অভিজ্ঞতা আছে এমন মানুষকে দিয়ে এনসিটিবির একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা যেতে পারে। শিক্ষার উপরে সবচেয়ে বেশি রাজনৈতিক প্রভাব পড়েছে। যে সরকারি এসেছে তার রাজনৈতিক মতাদর্শ সেখানে বাস্তবায়ন করতে গিয়ে আমাদের শিক্ষার কোনো নিরপেক্ষ একটা অবস্থান তৈরি করতে পারেনি। কিন্তু এই গণ অভ্যুত্থানের পরে আমরা সেটা অনেক প্রত্যাশা ছিল যে শিক্ষার একটা ভিত্তি স্থাপন করা যেতে পারে, বিশেষ করে কারিকুলামের একটা ভিত্তিমূলক কারিকুলাম তৈরি করলে সেই কারিকুলাম পরবর্তীতে সংস্কার পরিবর্ধন করা যেত। কিন্তু আমাদের এখানে যেটি হয়েছে যে আমরা অনেক পুরনোটাই ফিরে গিয়েছি, যেটা আমাদের জন্য আসলে অনাকাঙ্ক্ষিত। এবং একই সাথে আমি মনে করি যে আমাদের দেশের শিক্ষার কারিকুলাম করবার সময় আমাদের যে ইউনিট ট্র্যাক কারিকুলাম না হোক, অন্তত ফ্লেক্সিবল কারিকুলাম সিস্টেম করা দরকার ছিল। আমাদের গুচ্ছভিত্তিক কিছু বিষয় থাকবে যে বিষয়গুলোতে হয়তো আমাদের শিক্ষার্থীরা পছন্দ এবং অপছন্দের ক্ষেত্রে তারা ফিক্সড থাকবে না। কিন্তু আমাদের এখানে এই কারিকুলামের এবং টেক্সট বুকের ক্ষেত্রে যেটি দেখা যায় প্রতি বছর যে পরিবর্তন, এটি পৃথিবীর কোথাও নাই, কোনো শিক্ষা ব্যবস্থার মধ্যে নাই, এবং সেক্ষেত্রে সরকারের কিন্তু অনেক বেশি খরচ হয়। সেই জায়গাটায় আগে প্রথমে আমি মনে করি যে আমাদের এই গণ অভ্যুত্থানের পরে আমাদের এই সরকারের হাত দেওয়া প্রয়োজন ছিল, যেটা ভিত্তি স্থাপন হতো যে সকলের ঐক্যমত্যের ভিত্তিতে একটা শিক্ষাক্রম প্রতিষ্ঠা করা এবং সেই সকলের ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের শিক্ষার জন্য কিছু বিষয়বস্তু নির্ধারণ করা। মানসম্মত ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সমন্বয় রেখে কারিকুলাম তৈরি করা এবং এর বাস্তবায়নের জন্য অবকাঠামোগত কিছু পরিবর্তন অত্যন্ত জরুরি। আমাদের দেশের যেই বাচ্চাগুলো, তাদেরকে আরও অপরচুনিটিস দেওয়া হোক, তাদেরকে নিজেকে প্রুভ করার চেষ্টা করা হোক। শুধুমাত্র সেই জিপিএ দেখে যে একটা বাচ্চাকে চাকরি দেওয়া, একটা বাচ্চাকে বিদেশে পাঠানো, সেটা না করা হোক। তাকে আলাদাভাবে নিজের স্পিকিং স্কিলস, তার ট্যালেন্ট, তার সব কিছু মিলিয়ে তাকে দেখলে কিন্তু অনেক আগানো যাবে। দেশ বিদেশে চাকরি আর দেশেরও চাকরিতে স্কোপ আরও বাড়ানো দরকার। শুধু হচ্ছে আমরা রেজাল্টে দেবো, এটার উপর আমাদেরকে শুধু মূল্যায়ন না করা হোক, আমাদের আরও স্কিলস, আমাদের পার্সোনালিটি, এটার উপর অনেক ইম্পর্টেন্স দেওয়া হোক। আমরা শুধু পড়ালেখার উপর শুধু বাধ্যতা না থেকে আমরা যেন আমাদের নতুন বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের হচ্ছে দেশে বিদেশে আমাদের সবাইকে আমরা যেন আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি, এটাই আমাদের আশা। শিক্ষা ব্যবস্থা যেন শুধুমাত্র পুস্তক নির্ভর কিংবা রেজাল্ট নির্ভর না হয়। এই শিক্ষা ব্যবস্থায় যেন মানবিক মূল্যবোধ এবং চরিত্র গঠনটাকেও
অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় অ্যান্ড হিস্ট্রি সাবজেক্টগুলো যেগুলো ছিল এগুলোতে আমাদের অনেক ভুল ইনফরমেশন দেওয়া হয়েছিল, মানে বাংলাদেশের ইতিহাস নিয়ে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে, এগুলো আস্তে আস্তে এখন পরিবর্তন হচ্ছে। অ্যান্ড আমরা ফিউচারে আশা করতেছি যে এই জিনিসগুলো আমাদের পড়ালেখায় ইমপ্লিমেন্ট হবে এবং আমরা যাতে আর ভুল কখনো না শিখি, সঠিক ইতিহাসটাই যাতে আমরা জানি এবং আমরা যাতে সঠিকটা জেনে এগিয়ে যেতে পারি আমাদের ভবিষ্যতের দিকে, এবং আমাদের সামনের প্রজন্ম যাতে আরও বেশি উন্নতভাবে শিক্ষা প্রদান করতে পারে এবং দুর্নীতির শিকার না হয় এবং যাতে A+-এর মানটা আরও উচ্চভাবে যাচাই করা হয়। জিডিপির ন্যূনতম 5% বরাদ্দ দেওয়া, শিক্ষকদের জন্য আলাদা একটি কমিশন গঠন করা, শিক্ষকদের আমলাতন্ত্র থেকে আলাদা রাখা, তাদের আলাদা কাঠামো, আলাদা মর্যাদা, আলাদা বেতন কাঠামো সব কিছু বিশেষায়িত করা। নিয়োগ প্রক্রিয়াকে এমন স্বচ্ছভাবে সাজাতে হবে যাতে কোনো ধরনের রাজনৈতিক বিবেচনায় অথবা কোনো তদবির কোনো কিছুতেই প্রভাবিত না হয়। এই সরকার এখানে অনেকেই আছেন শিক্ষক যারা শিক্ষার সাথে সংশ্লিষ্ট ছিলেন। তা আমাদের ধারণা ছিল যে এই সরকার তারা বাজেট নিয়ে এমন কিছু স্টেপ নেবেন যেটা শিক্ষা যে একটা ইনভেস্টমেন্ট এবং এটা তো লং টার্ম ইনভেস্টমেন্ট, তাহলে এই জায়গাটাতে তারা একটা রূপান্তর ঘটাবেন। কিন্তু আমরা সেই জায়গাও আশাহত হয়েছি যে পরিমাণ ইউনিভার্সিটি আমাদের আছে, আমরা যে ধরনের বাজেট পাচ্ছি সেই দিয়ে আমরা আসলে একটা প্রকৃত কোয়ালিটি এডুকেশন বা ইউনিভার্সাল এডুকেশন যেটা গ্লোবাল অ্যান্ড লোকাল নলেজটাকে প্রমোট করবে, সেই জায়গাটাতে ওই জায়গাটাতেও কিন্তু আমরা বলেছি যে আমরা পিছিয়ে আছি। এখন আমরা দেখি যে শিক্ষকদের বেতন কাঠামো, একটা বড় শিক্ষক, যে আমরা কোয়ালিটি এডুকেশনের বড় এজেন্ট হচ্ছে শিক্ষক, সেই শিক্ষকদের বেতন যদি না বাড়ে, তাদের জবাবদিহিতা যদি না বাড়ে, আপনি কিন্তু 12,000 টাকা, 15,000, 17,000, 20,000 টাকা দিয়ে আপনি এই সময় আপনি কোয়ালিটি এডুকেশন পাবেন না। তো সুতরাং শিক্ষকদের যে একটা বেতন কাঠামো, তাদের সুযোগ সুবিধা, এই জায়গাতেও দেখা গিয়েছে যে আমাদের এক ধরনের হতাশা তৈরি হয়েছে। তো এখন সেই জায়গা যদি আমরা যতদিন না শিক্ষকদের সুযোগ সুবিধা না বাড়াবো, যতদিন না আমরা ভালো ব্রেইনটাকে এই এডুকেশনে না আনবো, ততদিন পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থা যতই কারিকুলাম বা পলিসি চেঞ্জ করি, কিন্তু যারা কারিগর, যারা আসলে শিক্ষাকে ট্রান্সফর্ম করবেন, সেই শিক্ষকরা যতদিন না প্রস্তুত না হবেন, যতদিন না ভালো মেধার মানুষকে আমরা শিক্ষকতায় আনবো উইথ নেসেসারি ফ্যাসিলিটিস অ্যাট দ্য সেম টাইম উইথ অ্যাকাউন্টেবিলিটি না আনবো, আমরা শিক্ষাক্ষেত্রে পরিবর্তন এটা পাবো না। মেধাবী শিক্ষার্থীরা যেন শিক্ষকতায় আসেন, এজন্য সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা। শিক্ষকতায় আসতে হলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বিশেষায়িত ডিপ্লোমা, মাধ্যমিকের শিক্ষক হতে হলে বিশেষায়িত উপযোগী ডিপ্লোমা এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষক হতে হলে বিশেষায়িত ডিপ্লোমা বাধ্যতামূলক করা। দরকার পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষণ কলেজ প্রতিষ্ঠা, বিদ্যমান কলেজগুলো সচল করা। স্কুল কারিকুলামে যেভাবে একের পর এক পরীক্ষা চলছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যাপারটা একেবারে বিপরীত। 30 থেকে 40 বছর আগে বিশ্ববিদ্যালয়গুলোয় যেসব কোর্স পড়ানো হতো, এখন পর্যন্ত সেগুলোই চলমান। লাল সবুজ পতাকা হাতে কেউ ক্যাম্পাসে, কেউ রাস্তায়, স্লোগানে, পোস্টারে, সোশ্যাল মিডিয়ার খবরে, সব জায়গায়। যারা বলে ওরা অলস, ওরা ফার্মের মুরগি, প্রিভিলেজ ক্লাস, আজ ইতিহাস গাইবে, ওরাই তো গড়েছে প্রত্যাবর্তনের আগুয়ান পথ। আজকে আমি দেখছি পাস কোর্স, অনার্স কোর্স, দাদা যেই কোর্স পড়েছে, বাবা যেই কোর্স পড়েছে, সন্তান সেই কোর্স পড়তেছে। সে জানে না যে এই কোর্স পড়ে, এই সাবজেক্ট পড়ে কি করবে সে, কি করছে সে, কি আউটপুট বের হবে, কি কন্ট্রিবিউশন হবে তার। কেন মধ্যে কিছু নেই তো। আমি মনে করি আজকে ন্যাশনাল ভার্সিটি হওয়া উচিত কৃষি বেসড, কিন্তু IELTS দিয়ে আমি 6 পাই, আমি চলে যাবো একটা দেশে, সেখানে যে আমি লেবার খাটবো, সেখানে আমার টাকা আসবে। কিন্তু আমি এই ছেলেটাকে যদি 10টা মাইক্রো ক্রেডেনশিয়াল কোর্স, আপনারা জানেন যে অস্ট্রেলিয়াতে তার মেট্রিক পাস না সে, কিন্তু তার 10টা স্কিল কোর্স আছে, এটার জন্য সে মাস্টার্স ইকুইভ্যালেন্ট সাপোর্ট পেয়ে যায়, তার এইভাবে ভ্যালু করে। আজকে কিন্তু সেই যুগ এসেছে, আজকে হচ্ছে কাজ করার যুগ। চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে খাপ খাইয়ে চলার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়গুলো খুব কমই সংস্করণ করেছে। এখন সময় এসেছে বিশ্ববিদ্যালয়গুলোয় অনার্স ও মাস্টার্সে যেসব কোর্স পড়ানো হয়, সেগুলোয় এ সময়ের উপযোগী নতুন কোর্স সংযোজন করা, যাতে পড়াশোনা শেষে যে কোনো সেক্টরে কাজ করার জন্য
ন্যূনতম একটি ভিত্তি তৈরি হয়। আজ থেকে অনেক বছর আগে একটা মানুষ শিক্ষিত হলে গ্রামে ঘুরলে লোকেরা দূর থেকে বলতো এই লোকটা শিক্ষিত, আর আজকে সেই লোকটার কাছ থেকে কি ফলাফল পাওয়া যায়, তার দিয়ে কি সার্ভিস হয় সেটা জরুরি। এখন কিন্তু জমি জমা বিক্রি করেও অনেকে পড়াশোনার কাজে ব্যবহার করে। বাবার পেনশনের টাকাটা, মায়ের পেনশনের টাকাটা, অনেক কষ্ট করে জমানো টাকাটা দিয়ে সে শিক্ষা গ্রহণ করে। তো সেই শিক্ষা গ্রহণ করে তার যদি কাজের যোগ্যতা না হয়, তার থেকে যদি কোনো রিটার্ন না আসে, তাহলে কিন্তু পুরো জাতি প্রশ্নবিদ্ধ হতে বাধ্য। তো এখন নতুন সময় আমাদের অবশ্যই ভাবতে হবে সিলেবাস থেকে শুরু করে সিলেবাস প্রণয়ন এবং সব কিছুতে ছাত্র, শিক্ষক এবং যাদের জন্য আমরা তৈরি করছি তাদেরকে সম্পৃক্ত করা, আর পড়াশোনার জন্য যে 4টা বছর সেই জায়গায় যত্নবান হওয়া। কারণ আমরা কিন্তু জানি যে শুধু ক্লাসরুমে একটা ছেলে বা মেয়ে বড় হয় না, ক্লাসরুমের বাইরে সে কোথায় যায়, কিভাবে চলে, তার এক্সট্রা কারিকুলাম, কো কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলোকেও যুক্ত করতে হবে। কারণ আমরা যখন এক্সট্রা অর্ডিনারি হতে চাই তখন কিন্তু অর্ডিনারির সাথে এক্সট্রা অর্ডিনারির মূল পার্থক্য হচ্ছে এক্সট্রা। তাহলে কোন এক্সট্রা আমাকে এক্সট্রা অর্ডিনারি বানাবে সেটা আমার দেখতে হবে। সেটা খেলাধুলা হতে পারে, বিতর্ক হতে পারে, কথাবার্তা হতে পারে, বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, রিসার্চ ওয়ার্ক হতে পারে। এরপরে গ্র্যাজুয়েট যখন সে তৈরি হয়ে বাজারে যাচ্ছে, কাজে যাচ্ছে, সেখানেও কিন্তু খেয়াল রাখার বিষয় আছে সে কেমন করছে। আমরা হার্ভার্ড সহ বহু বিশ্ববিদ্যালয়ে দেখেছি, জেনেছি যে তারা নাকি বছর মানে বের হওয়ার পরেও 2 বছর 4 বছর ফলো আপ করে কি হলো। আমি যদি বুয়েটের কথা বলি, আমার অনেক কষ্ট হয় যে বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে কেউ যখন পুলিশ অফিসার হয়, কারণ বুয়েটের ইঞ্জিনিয়ার তো হয়েছিল বুয়েটের ইঞ্জিনিয়ারিং সার্ভিসটা দেওয়ার জন্য। ওই জায়গাগুলোতে আমাদের কিন্তু নতুন করে ভাবতে হবে, এবং আমরা যদি নতুন করে ভাবি তাহলে অবশ্যই আমাদের এই পরিবর্তন যে আমাদের যে অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের ভেতর দিয়ে আমাদের শিক্ষা, বিশেষ করে উচ্চ শিক্ষা যেখানটায় আমি আছি, সেটা উচ্চ মানের হবে। এবং উচ্চ মানের তখনই হবে যখন আমার এই গ্র্যাজুয়েটরা উচ্চ মানের কোনো প্রতিষ্ঠানে কাজ করবে এবং তাদের কারো শিক্ষা গ্রহণ করার পরে তার যে কাজটা করার কথা তার চেয়ে নিচের লেভেলের লো পেইড কোনো কাজ করবে না। একটা কথা মনে রাখতে হবে, আমাদের এই গ্র্যাজুয়েটরা কিন্তু শুধু দেশে নয়, বিদেশেও ছড়িয়ে যাবে। প্রচণ্ড মেধাবী ছাত্রছাত্রী থাকা সত্ত্বেও দিন দিন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর মান ক্রমে নিম্নগামী হচ্ছে। অপরাজনীতি, দলীয়করণ, রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগ, গবেষণায় বরাদ্দ না থাকা, অবকাঠামোগত উন্নয়ন না থাকা, সর্বোপরি সরকারের বাজেট পরিকল্পনায় পর্যাপ্ত পরিমাণ বাজেট বরাদ্দ না থাকা ইত্যাদির কারণে উচ্চশিক্ষার মান দিন দিন নিম্নগামী। ছাত্ররা কিন্তু তাদের মেধার মাধ্যমে ভর্তি হচ্ছে, সবচেয়ে মেধাবী যারা তারাই ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। কিন্তু যারা শিক্ষকতা করছি সেখানে দেখা যাচ্ছে সেটা যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি, এখন সেটা যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে। আগে যে অবস্থা ছিল, এই শিক্ষাঙ্গনে পড়াশোনার সুযোগ ছিল না, হলে ছাত্ররা থাকতো, হলে তো থাকতে হবে, তাকে থাকতো কীভাবে আপনারা লক্ষ্য করেছেন, ঠিক ছাত্র হিসাবে তারা বসবাস করতো না, তারা কৃতদাসের মধ্যে করে বসবাস করতে হতো। সো কল পলিটিশিয়ান, সো কল লিডার্স, স্টুডেন্ট লিডার্স যা বলতো সেভাবেই কাজ করতে হতো। প্রসেশনে পার্টিসিপেট করা, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা, এটাই ছিল টপ মোস্ট প্রায়োরিটি। ক্লাসে গিয়ে শিক্ষা লাভ করা বা পড়াশোনা করা, এটার সুযোগ একেবারেই ছিল না। এখন সেই সুযোগটা ফিরে এসছে। আগে সিট বরাদ্দ করত আপনার ছাত্র নেতৃবৃন্দ, সো কল নেতৃবৃন্দ বলবো তাদেরকে, এখন সিট বরাদ্দ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সুতরাং ডেফিনেটলি একটা পরিস্থিতি পরিবর্তন এসছে, সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। আমাদেরকে ছাত্র শিক্ষকের সম্পর্কের বিষয়ে খুব বেশি মনোযোগী হতে হবে। এখন এই স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে তো আমরা জানতে পারলাম যে এই মেধাবী ছাত্রছাত্রীরা তাদের প্রত্যাশাটা কোন জায়গায় হতে পারে। সুন্দর একটা দেশ বিনির্মাণে তারা যে সুযোগটা সৃষ্টি করলো, এটাকে আমাদের সবাইকে গ্রহণ করতে হবে। আমরা যারা বয়সে বেশি, আমাদের দায়িত্ব এখানে অনেক বেড়ে গেছে আগের চেয়ে, এবং যারা এত কিছু করলো তাদেরকেও দায়িত্ববোধের প্রমাণ রাখতে হবে। আরও এখানেই শেষ হয়ে যায়নি, সুন্দর একটা দেশ গড়ার পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই লক্ষ্যে তাদেরকেও মনোযোগী হতে হবে, কাজ করতে হবে। এই প্রতিযোগিতা এখন যে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকার জন্য মাথা উঁচু করে মেধার বিকাশ লাভ করতে হবে, মেধাই যেন প্রায়োরিটি পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, শিক্ষা খাতে এখন বরাদ্দ বাড়াবার সময় এসছে, এবং যে গবেষণার জন্য প্রচুর বরাদ্দ দরকার। আমাদের দেশে এত সমস্যা, সমাজে এত সমস্যা, এই সমস্যাগুলোকে চিহ্নিত করে সেগুলো সমাধানের রাস্তা তো এই ছাত্রদেরকে, শিক্ষকদেরকে বের করতে হবে।
শিক্ষকরা সিনিয়র স্কলার হিসাবে, ছাত্ররা ইয়াঙ্গার স্কলার হিসাবে, তারা একসাথে কাজ করবে, সমাজের যত সমস্যা সব কিছু দূর করার জন্য চেষ্টা রাখবে। সরকারের সহযোগিতা সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করব সরকার সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। পুরনো কোর্সের সঙ্গে সময় উপযোগী কোর্স তৈরি করা, শ্রমবাজারের চাহিদা মোতাবেক কোর্স ডিজাইন করা এবং সে অনুযায়ী কন্টেন্ট তৈরি করে বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম ও পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামকে সময় উপযোগী করা জরুরি। আর লেজুর বৃত্তির রাজনীতি বন্ধ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলোকে কার্যকর করা। শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার পরিবর্তন আনাও জরুরি। অন্তর্বর্তী সরকার এটুকু করতে পারলেই বাংলাদেশ নতুন একটি দিগন্তের পথে হাঁটা শুরু করবে বলে শিক্ষা গবেষকদের বিশ্বাস। শিক্ষা ব্যবস্থাতে আমাদের সমস্যাগুলি মোটামুটি বড় দাগে আমরা জানি। অবকাঠামোর মারাত্মক স্বল্পতা, গবেষণা খাতে বরাদ্দ জাতীয়ভাবেই খুব কম, অস্বাভাবিক মাত্রায় প্রতিষ্ঠানগুলোর রাজনীতিকরণ এবং একরকম বাস্তবতার সাথে মিল রেখে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার ভেতরে যে যোগাযোগ, সেটি খুব সফলভাবে আমরা করতে পারিনি। এগুলো হচ্ছে বড় দাগে আমাদের সমস্যা। এখন এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের দায় এবং দায়িত্ব দুটোই বেড়েছে, কারণ আমরা মানুষের রক্তের উপর দাঁড়িয়েছি, সহজ কথা। এবং সেই ঋণ পরিশোধ করবার একটি উপায় হচ্ছে যার যার পর্যায় থেকে কিছু ভালো কাজ করার চেষ্টা করা। যেহেতু সমস্যাগুলো আমরা জানি, সমাধানের পথে কিছু উদ্যোগ নেওয়া। বিদেশে আমাদের যেসব শিক্ষার্থীরা পড়াশোনা করছেন তাদেরকে কিছু সহযোগিতা করার চেষ্টা করছি। আমাদের ফ্যাকাল্টি যারা এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করছেন উচ্চতর গবেষণায় এবং উচ্চতর পর্যায়ে, তাদের জন্য আমরা কিছু বিশেষ বরাদ্দ রেখেছি। সেটি আমরা এখনও চালু রেখেছি এই বাজেটের সীমাবদ্ধতার মধ্যে। আমরা কারিকুলারতে কিছু পরিবর্তন আনার চেষ্টা করছি। জুলাইয়ের যে মূল বিষয়গুলো, যে স্পিরিট, অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ করার চেষ্টা করা কিংবা আমাদের যে বৈষম্যমূলক ব্যবস্থার অবসান ঘটানোর চেষ্টা, এই বিষয়গুলো আমরা সিলেবাসে আনার চেষ্টা করছি। আমাদের IQAC বলে একটি অফিস আছে, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল, তাদের মাধ্যমে কিছু উদ্যোগ নিয়েছি আমরা। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা বিজ্ঞান মনস্ক কিছু ছেলেমেয়ে তৈরি হোক এবং যাদের মধ্যে মানবিক মূল্যবোধ থাকবে। আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এত রকম সীমাবদ্ধতার মধ্যে এবং বিশেষ করে আমাকে যখন অনেক সামাজিক দায়িত্ব পালন করতে হচ্ছে, রাজনৈতিক যে কোনো রকম বড় আন্দোলনে সংগ্রামে এই প্রতিষ্ঠানকে সারা জাতিকে সাথে নিয়ে একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করতে হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আমার র্যাঙ্কিংয়ে কোনো প্রতিফলন হচ্ছে না, কিন্তু আমাকে এই দায়িত্বটি গুরুত্বের সাথে জাতির জন্য পালন করতে হচ্ছে। দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা স্পষ্ট করতে চেষ্টা করেছি শিক্ষার সংকট শুধু শ্রেণীকক্ষে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি জাতীয় উন্নয়নের প্রশ্ন। 2024 সালের অভ্যুত্থান সেই প্রশ্নগুলোকেই সামনে এনেছে। এখন সময় শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী, দক্ষতা ভিত্তিক ও নৈতিকতায় গড়ে তোলার। নতুন বাংলাদেশ গড়ার যাত্রা যেন শুরু হয় পাঠ্য বই থেকে, শ্রেণীকক্ষ থেকে, শিক্ষকের অনুপ্রেরণা থেকে। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকুন।